প্রত্যেক বছর অনেক স্টুডেন্টের গ্রামার পার্টটা আহামরি ভালো হয় না, কিন্তু যারা রিটেন পার্টটা ভালোভাবে পড়ে যায় তারাই কিন্তু ইংলিশ সেকেন্ড পেপারে ভালো মার্কস তুলতে পারে। এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে আমি এসএসসি এক্সামে 8 পৃষ্ঠা কম্পোজিশন লিখছিলাম, যেটা কিন্তু আমার লাইফে লেখা সর্বোচ্চ কম্পোজিশন। আজকের ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে তোমার গ্রামার পার্ট নিয়ে টেনশন থাকলেও রিটেন পার্ট নিয়ে আর কোনো টেনশন থাকবে না, এবং ইংলিশ ফার্স্ট পেপারে যারা এক্সাম খারাপ করছো তারাও কিন্তু চাইলে ইংলিশ সেকেন্ড পেপার দিয়ে তাদের মার্কসটা রিকভারি করে নিতে পারো। প্রিয় এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের ইংলিশ পড়াশোনা কেমন চলতেছে? তোমরা আশা করি ইতিমধ্যেই গ্রামার পার্টটা কমপ্লিট করে ফেলেছো। না পড়লেও সমস্যা নাই, তোমাদের রিটেন পার্ট নিয়ে একটা ভিডিও দিয়ে দিচ্ছি, যার মাধ্যমে তুমি আসলে রিটেন পার্টটা ভালো মার্কস সিকিউর করতে পারবা। এবং যারা গ্রামার নিয়ে একটু বেশি টেন্সড তাদের জন্য কিন্তু রিটেন পার্টটা একটা সেভিয়র হইতে পারে। সো না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো রিটেন পার্টে তোমাদের 3টা টপিক আছে। একটা হচ্ছে যে তোমাদের ইমেল অথবা অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে প্যারাগ্রাফ, আর একটা হচ্ছে কম্পোজিশন। সো তুমি এখন সমস্যা হচ্ছে যে ইমেল লিখবো নাকি অ্যাপ্লিকেশন লিখবো। আমি কিন্তু আমার বাংলা সেকেন্ড পেপার ভিডিওতে বলছিলাম আমি সবসময় প্রেফার করি তোমাকে অ্যাপ্লিকেশন লিখতে, কারণ কি অ্যাপ্লিকেশন লিখলে তোমার মার্কস পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। অ্যান্ড আমি কিন্তু কোনো সময় ইমেল লিখতাম না, কারণ আমি ইমেল লেখাটা পছন্দ করতাম না, আমার কাছে ভালো লাগতো না। তোমরা যদি কেউ ইমেল লিখে থাকো অবশ্যই কমেন্ট ডাউন করবা। এবং আমার কিন্তু ইমেলটা তেমন একটা পছন্দ ছিল না বলে আমি ইমেল লিখতাম না, এবং আমার ফ্রেন্ড যারা ইমেল লিখতো তাদের কিন্তু আমি আহামরি যে মার্কস পাইছে এটা কিন্তু দেখতাম না। যারা অ্যাপ্লিকেশন লিখে তারা মার্কস অলওয়েজ বেশি পায়, বাট ইমেলে কিছু স্ট্রাকচার ফলো করলে তুমি আসলে ভালো মার্ক পেতে পারো। বাট আমার অ্যাকচুয়ালি ওরকম আইডিয়া নেই, যেটা আমি লিখতাম না, বাট অ্যাপ্লিকেশন নাই আমার আইডিয়া আছে, এবং অ্যাপ্লিকেশন কিন্তু আমি প্রায় ফুল মার্কস পেতাম। সো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তুমি যে কাজটা করবা, এক পেজটায় লেখার চেষ্টা করবা, এটা হচ্ছে প্রথম কথা। দেন সেকেন্ড কথাটা হচ্ছে কোনো কাটাকাটি করা যাবে না। থার্ড কথা হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন এবং এমনভাবে লিখবে যেন সুস্পষ্টভাবে প্রত্যেকটা অক্ষর বোঝা যায়। তাহলে এবং যদি কোনো কাটাকাটি না করো এবং সব ঠিকঠাক থাকে অবশ্যই তুমি ভালো মার্কস পাবা, এবং 100% শিওর থাকো 10-এ 10ও পাইতে পারো এমনভাবে যদি লিখতে পারো। অবশ্যই চেষ্টা করবা একবার হইলেও বাসা থেকে হচ্ছে তোমার এই অ্যাপ্লিকেশনটা লিখে যাওয়ার। প্রত্যেকটা আইটেমে একবার বাসা থেকে লিখে যেতে পারো। এবং প্যারাগ্রাফ কম্পোজিশনেরটা আমি সামনে আসতেছি, আসলে কি করবা, বাসা আসলে লিখবা কি লিখবা না। সো প্যারাগ্রাফ নিয়ে যে সমস্যাটা তোমরা ফেস করো সেটা হচ্ছে ভাইয়া প্যারাগ্রাফ কয় পেজ লিখবো। প্যারাগ্রাফ কিন্তু অবশ্যই তোমরা 3 পেজের কম লিখবা না, আর 5 পেজের বেশি লিখবা না। আমি আমার ক্ষেত্রে 3.5 থেকে 4 পেজ এরকম লিখছিলাম এসএসসির ক্ষেত্রে, আমার সঠিক মনে নাই। বাট তোমরা কিন্তু এই কাজটা করতে পারো। আর প্যারাগ্রাফে কিন্তু কোনো প্যারা থাকে না, মানে প্যারাগ্রাফে তুমি জাস্ট এরকম এক গাদা ভাবে লিখে যাবা। বাট মনে মনে চিন্তা করবা যে আমি আসলে এইটা লিখতেছি ইন্ট্রোডাকশন, এটা লিখতেছি মেইন পার্ট, এটা লিখতেছি কনক্লুশন। সো এইগুলো আসলে আমি মনের মধ্যে থিঙ্ক করবো যে আমি এটা লিখতেছি, বাট অ্যাকচুয়ালি কিন্তু খাতায় আমি ওইটা লিখবো না যে ইন্ট্রোডাকশন পয়েন্ট দিয়ে, কারণ এটা কিন্তু আমাদের কম্পোজিশন না, তাই না? সো এগুলো চিন্তা করবো। এবং আমার ক্ষেত্রে আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। আমাদের ক্ষেত্রে ওয়াটার পলিউশন আসছিল। সো ওয়াটার পলিউশনের ক্ষেত্রে আমি কিভাবে লিখতাম, ধরো প্রথমেই বললাম ওয়াটার পলিউশন জিনিসটা কি, তারপরে বললাম যে পানির গুরুত্ব মানব জীবন আসলে কি, পানি জিনিসটা আসলে কি কাজে লাগে এটা লিখলাম। দেন আসলে পানি দূষণ কিভাবে আমরা করি এটা লিখলাম। দেন পানি দূষণের ফলে আমাদের পরিবেশে কি কি প্রভাব পড়তেছে এটা লিখলাম। দেন বিশ্বের আমাদের পানি দূষণের ফলে সামনের 10 বছর বা সামনে এত বছর পর আমরা কি এস্টিমেট করতে পারি বা কি কি হইতে পারে এই হুমকি স্বরূপ যে জিনিসপাতি এগুলা। দেন আমরা এই পানি দূষণ প্রতিরোধ করতে কি কি করতে পারি। তারপরে আমি আমার মতামত শেয়ার করলাম এবং সবাইকে যেন সচেতন হয়, এবং ফার্দার এরকম করতে থাকলে অনেক বাজে পরিণতি হইতে পারে এগুলো লিখছি। এরকম 6 থেকে 7টা পার্ট যদি তুমি লিখো, পার্ট কিন্তু ভাই প্যারা করবা না, আবার বারবার বলতেছি প্যারা করবো না। পার্ট মানে মনে চিন্তা করবো যে আমি পার্ট লিখতেছি, এটা মনের মধ্যে চিন্তা করবা। তাহলে দেখবা কি আসলে তোমার প্যারাগ্রাফটা দেখবা পৃষ্ঠাও ভরে যাচ্ছে এবং মার্কসও ভালো হচ্ছে। এবং প্রত্যেকটা পেজে 12 থেকে 14 লাইনের বেশি লিখবা না, আর এর থেকে কমও লিখবা না, মানে 12 লাইনে কমও লিখবা না, তাহলে কিন্তু স্ট্যান্ডার্ড হয় না। স্ট্যান্ডার্ড হচ্ছে 12 থেকে 14 লাইন। আশা করি বুঝাইতে পারছি প্যারাগ্রাফটা কিভাবে পাবা। এবং তোমরা যদি প্যারাগ্রাফ কম্পোজিশন বা বিভিন্ন রিটেন সাজেশন পেতে চাও, ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দিয়েছি, তুমি চাইলে এখানে জয়েন করতে পারো। এবং আমি কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করি তোমাদের বিভিন্ন সাজেশন পিডিএফ এবং তোমাদের সাথে ডেইলি ইন্টারাকশন করার জন্য, এবং তোমাদের সমস্যাগুলো ফাইন্ড আউট করে সেটার সমাধান দেওয়ার জন্য। সো দেরি না করে এখনই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করে ফেলো। এখন আসো ভাইয়া কম্পোজিশন আপনি কিভাবে 8 পেজ লিখছিলেন। 8 পেজ কম্পোজিশন লেখাটা তুমিও পারবা, আরো বেশি পারবা। কেমনে জানো, একটা ট্রিক শেয়ার করি। ধরো তোমার কম্পোজিশন আসছে কি, ধরো আসছে হচ্ছে 6 সিজনস ইন বাংলাদেশ। এখন বাংলাদেশের ষড়ঋতু তুমি কিভাবে ব্যাখ্যা করবা, প্রথমে লিখবা যে বাংলাদেশের ষড়ঋতু কি কি, মানে কয়টা ঋতু আছে, 6টা ঋতু কি কি। দেন তুমি প্রত্যেকটা ঋতুর বর্ণনা শুরু করবা। এখন কেমনে দিবা, তুমি তোমার একটা উদাহরণ দিয়ে বুঝাই। তুমি উইন্টার মর্নিং প্যারাগ্রাফ তো অবশ্যই পড়ছো, তাই না? বা উইন্টার যেই সিজনটা আছে সেটা তো পড়ছো। করবা কি, ওই উইন্টার মর্নিং প্যারাগ্রাফটা ডাইরেক্ট উঠাই দিবা। সোজা কথা, উইন্টার মর্নিং প্যারাগ্রাফের চিন্তাগুলো তোমার মাথায় আছে না, ওগুলো একটু কম্পোজিশন টাইপ, মানে কি প্যারাগ্রাফে লিখবা আর কিছু তো না। প্রথমে লিখবা যে উইন্টার আসলে উইন্টার মর্নিং লিখবা না, বাট উইন্টার থেকে উইন্টার মর্নিং এ চলে যাবা। কিভাবে শিফট করবা, প্রথমে বলবা যে উইন্টার অনেক ঠান্ডা একটা ঋতু। তারপর বলবা যে উইন্টারটা এই মাস থেকে এই মাস চলে। তারপর তুমি শুরু করবা যে শীতের সকালে আমাদের এই ঘটে, মানুষ দেরিতে ঘুম থেকে ওঠে।
তারপরে মানুষ সবাই একটু কর্মব্যস্ত হয়ে পড়ে কারণ তাদের লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে, এইগুলো লিখবা। তারপরে লিখতে থাকবা অনেক পৃষ্ঠা ভরে যাবে, দেন লাস্টের দিকে তোমার কিছু কথা লিখে দিবা যে ডিমেরিটস আছে না, যে গরিবদের জন্য শীতকাল লিখবা, অবশ্যই শীতের সকাল লিখবা না, কিন্তু বারবার বলতেছি শীতকাল আসলে একটা কনভিনিয়েন্ট ওয়েদার না। শীতকালে তুমি দেখবা যে গরিবেরা মানুষরা অনেক অসহায় যারা আছে তারা রাস্তার পাশে পড়ে থাকে, তাদের কিন্তু কেনার জন্য কাপড় থাকে না, তারা কিন্তু ঠান্ডায় ভোগে এবং অনেক অনেক ক্ষেত্রে কিন্তু তারা অনেক বেশি পরিমাণে অসুস্থ হয়ে যায় এবং তাদের চিকিৎসা কিন্তু করাইতে পারে না। কিন্তু বড় লোকদের জন্য একটা বিলাসিতা, তারা হচ্ছে পিঠাপুলি খাইতে পারে, গুড় খাইতে পারে, এরকম বিভিন্ন টপিক আছে, এগুলো লিখে দিবা। এবং প্রত্যেকটা ঋতুর ক্ষেত্রে তুমি লিখবা, গ্রীষ্মকালের ক্ষেত্রে লিখবা, বর্ষাকালের জন্য লিখবা। তোমার রেইনি ডে প্যারাগ্রাফ পড়ছো না? অবশ্যই পড়ছো, রেইনি ডে প্যারাগ্রাফ থেকে মেরে দিবা ভাই। এটা খুবই সহজ একটা ওয়ে এবং অনেকে কেন বুঝে না আমি জানি না, বাট প্যারাগ্রাফটাই লিখবা, বাট প্যারা করে লিখবা, প্যারাগ্রাফ প্যারা করে লিখবা। অনেক মজা লাগতেছে তাই না? দেখো, এবং ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে বিভিন্ন পয়েন্ট তুমি দিবা কিনা এটা কিন্তু আমি শিওর হয়ে বলতে পারতেছি না, কারণ আমি নিজের ক্ষেত্রে কিন্তু কোনো সময় পয়েন্ট দিতাম না, আমি জাস্ট মনের মধ্যে চিন্তা করতাম আমি ইন্ট্রোডাকশন লিখতেছি, বাট এই ক্ষেত্রে আমি প্যারা দিতাম যেহেতু এটা কম্পোজিশন। এবং এরকম করে যদি তুমি লেখো ভাইয়া, দেখো তোমার 6টা ঋতু আছে, তুমি যদি 1.5 পেজ করেও লিখো তোমার কিন্তু আবার ইন্ট্রোডাকশন আছে, কনক্লুশন আছে, 8 পেজ অনায়াসে হয়ে যায়, এবং আমি বিশ্বাস করি তোমরা আরো বেশি লিখতে পারবা। এখন তোমাদের ধরো আনকমন কোনো কম্পোজিশন আছে, সেক্ষেত্রে কিভাবে লিখবা? এটা পারার জন্য তোমাকে কিন্তু কিছু সাজেশনস পড়তে হবে, যেগুলো আমি অবশ্যই চেষ্টা করবো আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দিতে, তোমরা জয়েন করতে পারো। আর ওইগুলোর আনুষঙ্গিক কিছু প্যারাগ্রাফ পড়ে দিবা, ঠিক আছে? কি বলছি, তোমার যে কম্পোজিশনটা মনে হচ্ছে কঠিন ওইটার আনুষঙ্গিক কিছু প্যারাগ্রাফ পড়ে যাবা, তাইলে ওই প্যারাগ্রাফ গুলোর লাইন কিন্তু তুমি ওই কম্পোজিশনে ইউজ করতে পারবা, যার ফলে তোমার কম্পোজিশন অনেক বড় হবে। এবং তোমাদের কম্পোজিশনে কিন্তু 20 মার্ক, তোমাদের বাংলা রচনার মতো, কিন্তু কিন্তু অত পেজ তো তুমি লিখতে পারবা না, অত পেজ লিখতে গেলে তোমার ঘাম ছুটে যাবে, বা অ্যাকচুয়ালি এরকম বলা ঠিক না, বাট ইংলিশের ক্ষেত্রে এত লেখাটা আসলে আমাদের লেভেলের স্টুডেন্টের জন্য এতটা ইজি না। অনেকে পারতে পারে, তারা মাল্টি ট্যালেন্টেড বা অনেক ট্যালেন্টেড, বাট আমরা কিন্তু অ্যাকচুয়ালি না, আমি পাবলিক, তো আমি এইরকম ভাবেই বলতেছি। সো তোমরা কিন্তু চেষ্টা করবা যে আনুষঙ্গিক যে প্যারাগ্রাফগুলো আছে এগুলো পড়ে যাও, তাহলে দেখবা কম্পোজিশন অনেক বেশি বেশি লিখতে পারতেছো। ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি আরো কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট ডাউন করতে পারো, এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিংক দিয়ে দিয়েছি আমি ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে, তুমি সেখানে জয়েন করে আমার সাথে সরাসরি ইন্টারাকশন করতে পারো এবং তোমার সমস্যার সমাধান চেয়ে নিতে পারো। এবং আইসপি শুভদীপ সিংহ সাইন্ড আউট।